প্রথমত আজকে ঋতব্রত গোষ্ঠী আসন তৃণমূল দাবি করে ইলেকশন কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন 10 জন গিয়ে। এখন প্রশ্ন হচ্ছে যে অতীতের নজির আছে যে যে সিম্বল, সেই সিম্বলটা নেওয়া, অন্যজন যারা বিদ্রোহী তারা পেয়েছেন, ফান্ডের দখল নেওয়া, সবই। এখন ইলেকশন কমিশন এরপরে কি কি করতে পারে, কি প্রভিশন আছে? রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট আছে, সেখানে ইলেকশন কমিশনের ক্ষমতাগুলোকে নথিবদ্ধ করা আছে। আর একটা রুলস আছে, এই বইটা আমি চোখের সামনেই রেখেছি। রুলসটা হচ্ছে ইলেকশন সিম্বলস রিজার্ভেশন অ্যান্ড অ্যালটমেন্ট রুলস। এই অ্যালটমেন্টটা অ্যাবসলিউট ডিসক্রিশন অফ দি ইলেকশন কমিশন, অফকোর্স আরবিট্রারি নয়। আজকে 10 জন গেল, এটা একটা রেজিস্টার্ড সিম্বল অফ এ পলিটিক্যাল পার্টি, আঞ্চলিক সর্বভারতীয় তৃণমূল দল। কি ভদ্রলোক আছেন না, এই আরামবাগ টিভি না আরেকটা টিভি আছে, খুব বলেন আঞ্চলিক সর্বভারতীয় তৃণমূল। তো সেই যাই হোক, মানে ওরা একটা সর্বভারতীয় দল হিসেবে এই সিম্বলটা ওদের রেজিস্টার্ড করা আছে। এখন প্রশ্ন হচ্ছে কাদের সংখ্যা কোথায় বেশি? ঋতব্রত তৃণমূল, কালীঘাট তৃণমূল, মাঝামাঝি তৃণমূল, এখন কে যে বদ্ধমূল কে তৃণমূল আমি তো জানি না। এখন যদি ম্যাক্সিমাম নাম্বার অফ এমএলএস অ্যান্ড এমপিস গিয়ে বলেন যে আমরাই হচ্ছে মূল তৃণমূল, সিম্বলটা আমাকে দাও, ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ রিজনড অর্ডার দিয়ে সেটা করতে পারেন। অথবা বলতে পারেন এই সিম্বলটা নিয়ে যখন এত ঝগড়াঝাটি হচ্ছে কাউকেই দিলাম না, তোমরা দুজনেই দুটো আলাদা আলাদা সিম্বল নিয়ে নাও। এখন শুনানি হয়েছে, তার হিয়ারিং হবে, হিয়ারিং হয়েছে, তার একটা এখন অর্ডার আসবে। এখন কি জানেন, এই যে ফুল টাইম পলিটিশিয়ানদের তো খুব মতিস্থির নাই। আজকে আপনার এগেনস্টে বলছি, কালকে হয়তো আপনার ফেভারেই বলবে। তার নিকৃষ্ট উদাহরণ হচ্ছে আমাদের কুণাল ঘোষ, চোখে মুখে মধ্যে কথা বলে। তো আজকে এই লোকটা একসময় মমতা ব্যানার্জির তো মানে শ্রাদ্ধ করেছেন, এখন মমতা ব্যানার্জির লোক, তিনি কালীঘাট তৃণমূলে আছেন। ফলে যেটা হতে পারে যে ওরা যে 42 জনের মধ্যে 28 জন যে কজন আছেন, তারা গিয়ে যদি সবাই বলেন যে আমরাই তৃণমূল, এখানকার যে 80 জন এমএলএ আছে তারা ম্যাক্সিমাম যদি বলে আমাদের তৃণমূল, সেটা হয়তো ইলেকশন কমিশনকে খানিকটা হ্যান্ডেল দেবে যে এই সিম্বলটা ওদের অ্যালটমেন্ট করতে। কিন্তু এই দলগুলোর যে প্রবলেম হচ্ছে, দীর্ঘদিন ধরে কোনো জেনারেল ইলেকশন অফ পার্টি হয়নি। আর মমতা ব্যানার্জি তো দলটা একটা বাড়ির ক্লাবও বলবো না, বাড়ির রান্নাঘরের মতো করে চালিয়েছে। আমি একে আজকে করে দিলুম সেক্রেটারি, কালকে ওকে করে দিলুম প্রেসিডেন্ট, কালকে ওকে করে দিলুম। যারা ওর সঙ্গে প্রথম দিন থেকে ছিলেন এবং বেশ ভালো কাজ করছিলেন, দীপক বাবু, দীপক ঘোষ, অরুণাভ ঘোষ, পঙ্কজ ব্যানার্জি, এরা তো সবাই বিরক্ত হয়ে ওর কাছ থেকে চলে গেছিলেন। আমি প্রথম থেকেই বলেছি, মমতাকে আমি খুব ছোটবেলা থেকে চিনি। ওর প্রবলেম যেটা হচ্ছে, ডিস্ট্রাকশন ইজ অল রাইট, পজিটিভ কাজ কিন্তু 15 বছরে উনি কিচ্ছু করেননি। আজকে ধরুন ওই চিংড়িহাটার যে রাস্তাটা আটকে ছিল, শুভেন্দু অধিকারী আসার পরে ইমিডিয়েটলি হয়ে গেল। এই যে লোক ঢোকান আরম্ভ করা, জমি অ্যালটমেন্ট হয়ে গেল। এপিডিআর বলে একদল অতি বাম, তারা সেটার আপত্তি করছে, আপত্তিকে গ্রাহ্য করবে সেটা কথা ছেড়ে দিন। আর এটা রিয়েলি একটা সিভিল ডিসপিউট, এবং এটা শুনানি হবার পরে যে অর্ডার দেবে, দ্যাট ক্যান বি চ্যালেঞ্জড, এবং আলটিমেটলি কোর্ট ঠিক করবে কি হবে না হবে। আর প্রভূত অর্থ আছে, ব্যাংকে আছে সাদা, এবং এদের কাছে প্রভূত কালো অর্থ আছে, কোনো সন্দেহ নেই। সেগুলোর কি ডিস্ট্রিবিউশন হবে আমি জানি না। এবং যে অর্থটা সামনে আছে সাদা, এবার যারা সত্যিকারের তৃণমূল বলে গ্রাহ্য হবে তারা পাবে। এখন এটা তো আদালতে গিয়ে মানে নালিশ হবে, তার বিচার হবে, শুনানি হবে। আপনি তো জানেন আদালতে গিয়ে আজকে একটা কিছু অর্ডার হবে না, ম্যাক্সিমাম হতে পারে টাকাটা কেউ ব্যবহার করতে পারবে না, এই পর্যন্ত। কালো টাকাটা কি হবে যেগুলো বাড়িতে পড়ে গেছে?
সেগুলো যার কাছে আছে সেই ভালো। নিয়মই আছে, যখন ক্ষমতা চলে যায় ব্ল্যাক মানি ব্ল্যাক প্রপার্টি যারা করে রাখে, সেদিনকে প্রত্যেক শহরে, মনে করুন এখন ওয়েস্ট বেঙ্গলে, একসময় হায়দ্রাবাদে বালযোগী বলে একজন হেলিকপ্টারে মারা গেছিলেন, এরা যেদিনকে হঠাৎ করে মারা যান না, সেদিন অনেক বড় লোক জন্মগ্রহণ করেন। তার আগে তার পরিবারের লোককে বলেন, তোমার বাবার কাছে আমার কাছে 20 কোটি টাকা আছে। বলে কি, আমার বাবার খাতায় যে লেখা আছে 200 কোটি টাকা? বললে বোধহয় 0টা ভুল লিখেছে। এবং ছেলেরা যদি খুব তালেবর মাতব্বর হয় তবে সেটা সামলাতে পারবে, না হলে পারবে না। ভাই, যেটা নিয়ে আপনি আমাকে প্রশ্ন করলেন সেটা হচ্ছে যে ইলেকশন কমিশনের প্রেরোগেটিভ আন্ডার দি সিম্বল রিজার্ভেশন অ্যালটমেন্ট অর্ডার, ওরা কাকে অ্যালটমেন্ট করবেন তারা অ্যাবসলিউটলি ওদের ডিসক্রিপশন, বাট দ্যাট ইজ সাবজেক্ট টু জুডিশিয়াল স্ক্রুটিনি। এখন ঋতব্রত 10 জনকে নিয়ে গেছেন, সে 10 জন সংসদের কিনা সাংসদ কিনা আমি জানি না, বিধায়ক। আচ্ছা, তারা বিধায়ক, তাহলে সাংসদ কজন গেছেন তাও দেখতে হবে। এবং যে কজন সাংসদ আছেন, যে কজন বিধায়ক আছেন, তারা ম্যাক্সিমাম গিয়ে বলতে পারেন আমরা এই তৃণমূল, আমরা এই সিম্বলটা চাই। আর ইলেকশন কমিশন ঠিক করবেন। এখানে একটা কোয়েসাই জুডিশিয়াল অথরিটির কাছে পেন্ডিং আছে, আমি কোনো কমেন্ট করতে চাই না। বাট এটা তো ঠিক, ডেমোক্রেসিতে মেজরিটি ইজ ফাইনাল। এদের সবাইকে মিলে বসে একটা যদি ঠিকমতো আলোচনা করে গ্রুপ করে ঠিক করে নেন হবে। একবার তো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে মমতা ব্যানার্জি 6 বছরের জন্য সাসপেন্ড করে দিয়েছেন, আবার ফিরে চলে এলেন। এইসব দলগুলোর না, মানে আজকের রাজনৈতিক দলগুলোর কোনো আমি কিছু মানে খুঁজে পাই না। সবচেয়ে সর্বনাশ আরম্ভ হয়েছে, আমি বললেই সব লোকের খাবার উপরে গালাগাল করে, গান্ধীরাম থেকে। ফুল টাইম পলিটিশিয়ান, তার নিজস্ব কোনো রোজগার নেই, সে লোকের দান দক্ষিণার ওপরে বিল্ডাররা দিতেন, এরা দিতেন, তাদের বাড়িতে উঠতেন, তারা খরচা চালাতেন, আদি তো ভাড়াও গেছেন বিড়লা হাউসে। তো এখন ফুল টাইম পলিটিশিয়ান যেটা অসুবিধে হচ্ছে, এটা যদি আবার প্রফেশন হয়, রোজগারের মাধ্যম হয়, এটা কিন্তু তাদের সৎ থাকা খুব অসুবিধা। আপনি আমাদের ছোটবেলায় যখন ইলেকশন হতো, আমি নিওয়ালিপুরের যে ও ব্ল্যাকের পার্কটা আছে, সেখানে খোলা মাঠে ইলেকশন বুথ হতো, লোকে গিয়ে ভোট দিয়ে চলে আসতো। এত কিছু চেক করা, পকেটে হাত দেওয়া, এ করা কিচ্ছু ছিল না। মোবাইলটা বাইরে, তখন মোবাইল ছিল না অবশ্য, মোবাইলটা বাইরে রেখে আসলে কিচ্ছু ছিল না। পলিটিক্যাল পার্টিটা যে স্লিপটা দিয়ে যেত, সেই স্লিপের সিম্বলটা ছিঁড়ে নিয়ে বাকি পোর্শনটা নিয়ে গিয়ে পার্ট নম্বর, সিরিয়াল নম্বর দেখিয়ে ভোট দিয়ে চলে আসতো। এবং আমার খুব মনে আছে, আমি ঠাকুরদাদার সঙ্গে, তখন আমার 5-6 বছর বয়স, আমি হাত ধরে গেছি, আটকালেন না, বুথের ভেতরে গিয়ে উনি স্ট্যাম্প মেরে ফেলে দিলেন। আর যে যখন যাওয়ার আগে বেরিয়ে আসছি, তখন যে ভদ্রলোক বসেছিলেন ওই মাঠ পৌঁছে, এসব তোমার হাতে একটু দিয়ে দাগ দিয়ে, মানে এতটাই সাধারণ ছিল। তারপর থেকে ওই 60-এর দশকের শেষ থেকে আরম্ভ হলো বুথ দখল করা, বুথে গন্ডগোল করা, সিম্বলের ওপরে সেলোটেপ মেরে দেওয়া, মানে হতভম্ব জায়গা। ভাই, আমি কি বলবো আপনাকে, কৃষ্ণেন্দ্রবাবু, কত লজ্জার বাংলার জন্য ভাবতে পারেন, একটা পুরো কনস্টিটিউয়েন্সি ইলেকশন ওয়াজ ক্যান্সেল। আপনি আগে কখনো শুনেছেন কিনা জানি না, আমার জানা নেই একটা দুটো বুথের ইলেকশন রিপোর্ট হয়েছে, কিন্তু কখনো পুরো কনস্টিটিউয়েন্সি ইলেকশনটা ক্যান্সেল হয়ে যায়। আজকে যে সিম্বলটাতে ইলেকশন হলো, যে খুব বড় বড় কথা বলছিল, শুধু নিজের নামটাই উইথড্র করে নিল, সেখানে নির্বিঘ্নে যে বিজেপির প্রার্থী তিনি জিতে গেলেন। আজ হুমায়ুন কবির বলে একজন এমএলএ, তিনি তো রেজিনগরে, কিন্তু খুব বড় বড় কথা বলছিলেন, শুভেন্দুবাবু ধমকে দেওয়ার পরে তখন বেরিয়ে এসে দেখলাম মেলোড ডাউন হয়ে গেছে। তো বলেন কেন এইসব কথা? আমি কেষ্টমণ্ডলের কথা বলছি, তিনি তো বেতাজ বাদশা ছিলেন বীরভূমে, আর আজকে আবার ভুল হয়ে গেছে, আমি ঘুমের ওষুধ খাই, আমি বলে ফেলেছি। এরকম লোককে বলে ফেললে তো, যে ঘুমের ওষুধ খেয়ে উল্টোপাল্টা কথা বলে, তাকে তো পার্টিতে কোনো পজিশনই দেওয়া উচিত নয়, মানে এর তো কোনো মাত্রা নেই। তবে আমি আবার বলছি যে এই রুল সিম্বল অ্যালটমেন্ট রুলস অনুযায়ী জিনিসটা বিচার হবে।
সম্পূর্ণ বিচারটা ইলেকশন কমিশন করবেন, তাদের একটা রিজনড অর্ডার দিতে হবে, অ্যান্ড দিস অর্ডার ইজ জুডিশিয়াল স্ক্রুটির চান্স আছে। এরা কি অন্য পক্ষের সঙ্গে কথা বলতে চাচ্ছে? নোটিশ দিতে পারে, এবং নিজেরা যদি কথা বলে কনভিন্সড হয় তাও দিতে পারে। তবে আমার ব্যক্তিগত ধারণা, একটা ইলেকশন সিম্বল যদি একটি পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে রেজিস্টার্ড হয়ে থাকে, তাহলে তার মধ্যে যদি ভাঙন ধরে দুপক্ষকে শুনে করাটাই বোধহয় বাঞ্ছনীয়। তাহলে একটা ন্যাচারাল জাস্টিসের পদ্ধতি মেনটেন করা হয়। অথবা এই ইলেকশন সিম্বলটা ফ্রিজ করে দিয়ে বলতে পারে, তোমরা একটা ইলেকশন সিম্বল নাও, ওরা একটা ইলেকশন সিম্বল নেবেন, যে ইলেকশন সিম্বল দুটো তোমাদের যে অরিজিনাল ইলেকশন সিম্বলের সমান নয়। তবে এর আগে অনেক পলিটিক্যাল পার্টি ভাঙন ধরেছে, যারা মেজরিটি তারা সিম্বলটা পেয়েছেন, কিন্তু এদের মধ্যে মেজরিটি কজন সই করে কজন কি দিবেন না দিচ্ছেন সেটা তো আমরা এখনো পুরোপুরি জানি না। এরা তো সইও জাল করে, ক্যাপিটাল লেটারের নাম লিখে দিয়ে দিলে কি একটা মিনিমাম সেন্স থাকবে। শোভনদেব চট্টোপাধ্যায়কে অনেকদিন ধরে আমি জানি, অতি সজ্জন মানুষ, ভদ্রলোককে অপমানিত করাবার কোনো অধিকার মমতা ব্যানার্জির ছিল না। ভদ্রলোককে যে বিব্রত করেছেন, মমতা ব্যানার্জি তোর কাছে ক্ষমা চাওয়া উচিত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.